বাংলা বলছে আরজিকর কাণ্ডের বিচার চাই। প্রতিবাদের নাম আরজিকর, আন্দোলনের নাম আরজিকর। আর ডক্টর কি মত যেখানে, সেখান থেকে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে। 24 ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, সঞ্জয় রায়। শেষমেশ হাইকোর্টের নির্দেশে এখন আরজিকর কাণ্ডের আনাচে কানাচে ঘুরছেন সিবিআই এর গোয়েন্দারা। প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের অভিযোগের আঙুল যার দিকে ছিল, সেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষই এখন সিবিআই স্ক্যানারে। সেই রাতে নারকীয় ঘটনার পর 14ই আগস্টের রাত আরজিকরে ভয়াবহ তাণ্ডবের ঘটনায় ডিওয়াইএফআই নেতা নেত্রীদের তলব করল পুলিশ। রাত দখলের রাতে দুষ্কৃতীদের ইটের ঘায়ে আহত হন মহিলা কনস্টেবল। ওই রাত কি ওই মহিলা কনস্টেবল শম্পার ছিল না? পোস্ট করেছে রাজ্য পুলিশ, পাল্টা খোঁজা দিয়ে শুভেন্দু অধিকারীর পোস্ট। রাজনীতিতে আলোড়ন ফেলেছে আরজিকর কাণ্ড, আর এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন, কি ঘটেছিল সেই রাতে? সেই রাতে কি সঞ্জয় একাই ছিল নাকি আরও কেউ ছিল? এটাই এখন প্রশ্ন তদন্তকারীদের, এটাই প্রশ্ন গোটা বাংলার। সত্যি কি একজনের পক্ষে ওই সময়ের মধ্যে এই নৃশংস অত্যাচার, এই পৈশাচিক অপরাধ ঘটানো সেটা সম্ভব? দেখুন। খুন একটা, সংশয় অনেকগুলো, প্রশ্ন তারও বেশি। সেসবই তালগোল পাকিয়ে গুঞ্জন তুলছে রাজনীতির ঘুলঘুলিতে। হাসপাতালের টাইমলাইন বলছে বুধবার রাত 1:10 পর্যন্ত 4 সহপাঠী ছিলেন মৃতার সঙ্গে। 1টা নাগাদ অর্ডার দেওয়া রাতের খাওয়া শেষ হলে মিনিট 10 পরে সেমিনার রুম ছাড়েন সহপাঠীরা। একা থেকে যান মৃতা পড়ুয়া। 3:05 নাগাদ এক ইন্টার্ন ডাক্তারের খোঁজে সেমিনার রুমে ঢুকে ছাত্রীটিকে লাল কম্বল জড়িয়ে শুয়ে থাকতে দেখে ফিরে যান বলে তদন্তে জেনেছে পুলিশ। মাঝের 1 ঘন্টার তফাতে 4:04 সেমিনার রুমে ঢোকে সঞ্জয়, বেরিয়ে যায় 4:32। পড়ে থাকে 29 মিনিট। আর এই সময়টাই সংশয় বাড়াচ্ছে নেটিজেনদের। বেলা 9টার পরে সেমিনার রুমেই দেহ মেলে ডাক্তারি পড়ুয়ার। এতটা সময় হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিলেন সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন, ততক্ষণ সে ভালো ছিল। তারপরে দুটোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে। তার ঘুমোতকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য। তারপরে যদি মেয়েটি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না? 6-7 ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। প্রশ্ন উঠেছে আরো, হাসপাতালের মধ্যে তুমুল নেশাগ্রস্ত সঞ্জয়ের পক্ষে কি একজন যুবতীকে সহজে কাবু করা সম্ভব? যেখানে বাঁচার মরিয়ার চেষ্টা থাকে আক্রান্তের, সেখানে দুটো হাত ঘটাতে পারে সমস্ত অপরাধ? মেয়েটির পরনে ছিল টাইট ফিট জিন্স। এক হাতে গলা টিপে সমস্ত বসন খুলে ধর্ষণ করার মতো পরিস্থিতি তৈরি করা কি আদৌ সম্ভব? প্রশ্ন এটাও। আর যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় ঘুমের ঘোরে শক্তিশালীর প্রথম আক্রমণ ঠেকাতে পারেনি মেয়েটি, কিন্তু ইচ্ছের বিরুদ্ধে শারীরিক অত্যাচার কি তাকেও শক্তিশালী করেনি? স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে দুপক্ষ যদি সঙ্গমে অভ্যস্ত থাকে এবং সম্মতি থাকে তাহলে 8 ঘন্টা মোটের ওপর স্বাভাবিক, কিন্তু এক পক্ষের যদি অসম্মতি থাকে, সঙ্গে মরণ বাঁচন বাধাও থাকে, তবে কি এত অল্প সময়ে একজনের পক্ষে অনায়াসে খুন ধর্ষণ সম্ভব? প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সংশয় আরও মাত্রা পেয়েছে মেয়েটির পরিবারের বক্তব্যে। সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? নারকীয় ঘটনার কিনারায় ডাকাডাকি চলছে সিজিওতে। হাসপাতালের ডাক্তারি পড়ুয়া থেকে স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার থেকে খোদ অধ্যক্ষ, বিভিন্ন স্তরের পদাধিকারীরা সিবিআই এর প্রশ্নের মুখে। কি ঘটেছিল সে রাতে জানতে চাইছেন তদন্তকারীরা, জানতে চাইছে নাগরিক সমাজও। কলকাতা টিভি। আর সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি,
আরজিকর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, যে রাতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় আরজিকরের সেমিনার হলে, যিনি প্রবল প্রতিবাদের মুখে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবার আরেকটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানজনক পদে বহাল হন, যাকে সিবিআই নোটিশ পাঠানোর পরও তিনি হাজির হননি এবং রাস্তা থেকে গতকাল যাকে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় সিবিআই, সেই সন্দীপ ঘোষকে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আজ সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর পর টানা তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অনেকগুলো প্রশ্নের উত্তর চায় সিবিআই সন্দীপ ঘোষের কাছ থেকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, সন্দীপ ঘোষের কাছ থেকে কি ধরনের তথ্য চান সিবিআই এর তদন্তকারীরা? মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দীপ ঘোষ যে একদমই তুমি যেমনটা বলছিলে যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং বারবার তার গায়ে যে প্রভাবশালী তকমা লেগেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে কিন্তু এই নিয়ে দুবার নোটিশ করা হয়েছিল। প্রথমবার নোটিশে সে নোটিশ এড়িয়েছে সিবিআই এর, এবং দ্বিতীয়বার যে নোটিশ সেটাও কিন্তু এড়ানোর কার্যত চেষ্টা করেছে। যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন যখনই ক্রস করেছে সিবিআই এর তরফ থেকে কার্যত তাকে সল্টলেকের একটি জায়গা থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছিল। এবং গতকাল আমরা দেখেছি একদম ভোর রাত অবধি তাকে প্রায় 4টে অবধি লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে এবং আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করছে। বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছে এবং প্রায় 7 থেকে 8 ঘন্টা হতে যাচ্ছে, এখনো সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। মূলত তার থেকে যেটা জানতে চাইছে যে তিনি তো একজন অভিভাবক, তিনি তো একজন প্রিন্সিপাল ছিলেন এবং এই নক্কারজনক ঘটনা যখন ঘটে গেল তারপরে তার কি স্টেপ ছিল, তিনি কি কোনো রকম দল সেখানে গঠন করেছিলেন বা কোনো তিনি স্টেপ নিয়েছিলেন বা তিনি কি কোনো সেখানে কোনো টিম গঠন করেছিলেন যার জন্য সেই টিম কোনো তদন্ত করবে প্যারালালি, বা তাদের কোনো কি তাদের ল্যাক ছিল যেই কারণে এরকম ঘটনা ঘটে গেল, সেই বিষয়টাই কিন্তু মূলত সিবিআই জানতে চাইছে। বারংবার যেটা তাকে প্রশ্ন করা হচ্ছে যে তিনি কি স্টেপ নিয়েছিলেন, এই যে ঘটনা ঘটে গেল তিনি কি তার বাড়িতে জানাতে বলেছিল যে এই তরুণী ডক্টর সুইসাইড করেছে? কারণ একজন অধ্যক্ষ যদি কোনো হায়ার অথরিটির এই নির্দেশ না যদি থাকে তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি এই কথা বলতে পারবেন না। একটা নক্কারজনক ঘটনার পর তিনি বলতে পারবেন না যে সে সুইসাইড করেছে, বা তারা যেহেতু ডক্টর প্রত্যেকেই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেই বডি দেখে মনে হওয়ার কথাও নয় যে সে সুইসাইড করেছে। এই যেমন একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে তিনি তিনি কি নির্দেশ দিয়েছিলেন যে এই বাড়িতে সুইসাইডের কথা বলা, এবং তিনি কি স্টেপ নিয়েছে, তিনি কি পুলিশকে বলেছিলেন যে তাদের কোথায় কোথায় ল্যাক রয়েছে, এবং পুলিশকে তিনি কি কোনো টিম গঠন করেছিলেন। এবং নেক্সট হচ্ছে তার বাড়ির সাথে তিনি এখনো অব্দি কোনো রকম কথা বলেনি, কোনো রকম তাদের বাড়ির সাথে কন্ট্যাক্ট করেনি। এই যে একাধিক পয়েন্ট, এবং এই যে সঞ্জয়ের অবাধ যাতায়াত, সেখানে যে এত সিকিউরিটি ল্যাক, সেই সিকিউরিটি ল্যাকের জন্য তিনি কি স্টেপ নিয়েছিলেন, তিনি কি কোনো স্টেপই নেননি, এবং সিকিউরিটির বিষয়টা তিনি শেষ কবে খতিয়ে দেখেছিলেন, যার কারণে এই এত বড় একটা নক্কারজনকের ঘটনা ঘটে গেল। ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমরা নজর রাখবো, কারণ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ সকাল থেকে আবারও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা এসে যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানার চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে শতরূপা, কংগ্রেসের পক্ষ থেকে সুভাষিস ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে তাদের মুখপাত্র এবং সমাজকর্মী। আমি প্রথমে আপনার কাছেই আসি বৈশানরদা। আপনি নিজে একজন আইনজীবী এবং অভিজ্ঞ আইনজীবী। যে ঘটনাক্রম, যে সিকোয়েন্স অফ ইভেন্টস এখনো পর্যন্ত অন্তত তদন্তকারীদের সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে যে সময়টা দেখা যাচ্ছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়ের সেমিনার হলের দিকে যাওয়ার সময় এবং সেখান থেকে বেরোনোর সময়, এই সময়ের মধ্যে একজন চিকিৎসক তিনি ঘুমন্ত অবস্থায় যদি থেকেও থাকেন, তাকে এরকম পৈশাচিক নির্যাতন করা একজনের পক্ষে সম্ভব? আমি একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, একটা নক্কারজনক ঘটনা নিয়ে আলোচনা করতে এসেছি, মানে যেটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এই ঘটনায় যে অপরাধী তার কঠোর শাস্তি চাই, ফাঁসি চাই, এটা রাজ্যের থেকে প্রার্থনা করা হবে। এখন আপনি দেখছিলাম এখানে যিনি প্রতিবেদন দিচ্ছিলেন তিনি বলছিলেন যে
কোনো মহিলাকে কোনো ফোর্সফুলি রেপ করা হয় তাহলে উল্টো দিক থেকে একটা রেজিস্ট্যান্স আসে। এটা উনি ওনার কথা বলছিলেন। আমি একটা কথা এইটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত তদন্তে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে 12 ঘন্টার মধ্যে। গ্রেপ্তার করার পর তারা একটা সিট গঠন করেছিল এবং অনেকটা অগ্রগতি করেছিল তদন্তে। তারপর হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্টে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছে। তাহলে এখন তদন্তকারী সংস্থা হলো সিবিআই। তো সেক্ষেত্রে সিবিআইকে এই রবিবারের মধ্যে আমাদের কলকাতা রাজ্য পুলিশ বলেছিল যে তদন্ত শেষ করে ফাইনাল ফর্মে চার্জশিট দিয়ে দেবে এবং তার তাড়াতাড়ি ট্রায়াল হয়ে যাবে। আমি জানি না সিবিআই এই 36 ঘন্টা বা 72 ঘন্টা যাই পেয়েছে তার মধ্যে তারা কি অগ্রগতি করতে পেরেছে। তদন্তে তো মূল জায়গাটা হবে ডেভেলপমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন, আমরা সেটাই তো দেখব যে শেষ পর্যন্ত কতটা তদন্তে অগ্রগতি হলো। এরকম একটা হিনিয়াস ক্রাইম যেটা নিয়ে এত আলোড়ন হচ্ছে, যেটাকে কেন্দ্র করে আজকে রাজ্যের সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে, আমরা সেটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি এটাই চাই। প্রশ্ন যে সঞ্জয় রায় তার একার পক্ষে এটা করা সম্ভব? যে চূড়ান্ত নির্যাতনের চিহ্ন উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। যদিও আরও একবার বলে রাখি যে ময়না তদন্তের রিপোর্ট থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে অনেক ভুল তথ্য সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমরা একেবারেই সেগুলোকে ধর্তব্যের মধ্যে রাখছি না এবং আমরা আপনাদের কাছেও আবেদন করব যে যা কিছুই হাতে আসে সেটা প্লিজ শেয়ার বা ফরওয়ার্ড করবেন না। কিন্তু তদন্তকারীদের সূত্রে যে তথ্য উঠে আসছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে ধরনের অত্যাচারের চিহ্ন রয়েছে তো ভয়ঙ্কর। এটা কোনো একজন ব্যক্তির পক্ষে একটা হাসপাতালের মধ্যে সেমিনার হল সেখানে এটা করা সম্ভব? আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ফরেনসিক বিশেষজ্ঞ শোভন দাস তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন এ নিয়ে। মেয়েটির কিন্তু শরীরে প্রচন্ড রকমের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সবচেয়ে বড় কথা মেয়েটির নখে কিন্তু প্রচুর আবারও বলেছি মেয়েটি যেহেতু শক্ত সমর্থ মেয়ে, মেডিকেল স্টুডেন্টস, সে এই ব্যাপারটায় সে যে করেছে সাংঘাতিক প্রতিরোধ করেছিল। প্রতিরোধ করেছিল মানে যে এসেছিল তার কাছাকাছি, তার সঙ্গে শরীরে তার কন্ট্যাক্ট হয়েছিল, সকল দা রেপিস্ট বা সাইলেন্স বা কালপিট যাই বলুন থাকেন, তার ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ইনজুরির সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তত একজনকেও প্রকৃত অপরাধী যে জিনিসটা করতে পেরেছিল, সে মার্ডার যে করেছিল বা যে ধর্ষণ যে করেছিল, একজনকেও তার কাছে ধরা প্রকৃত, এবং একজনকে ধরতে পারলেই তো আমরা অনেকজনের কাছে পৌঁছে যাবো খুব সহজেই। আমার প্রশ্ন সেখানে আমরা যেন দৃষ্টি ঘুরিয়ে না নিই, আমাদের কাছে পৌঁছতে হবে প্রকৃত অপরাধী একজন হলেও একজনের কাছে পৌঁছতে হবে। কাউকে না কাউকে ধরে, কাউকে অপরাধী পুলিশ ধরতেই পারে অপরাধী, কিন্তু সে অপরাধী হয়ে যায় না, তা অপরাধী প্রমাণ করতে হয়। তো প্রমাণ করার জন্য এই এত সব সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, সেই সব জিনিসগুলো কিন্তু এক জায়গায় জড়ো করতে হয়। সুতরাং আমি বলতে পারি না যে এই সেই অপরাধী। যদি একজন অপরাধীকে ধরা যায়, বাকি জনকে তো ধরা তো কোনো ব্যাপারই নয়, তারা তো তার সহযোগী ছিল, সুতরাং সেটা তো অবশ্যই বোঝা যাবে। আমি শতরূপার কাছে এখানেই আসবো যে শতরূপা, প্রথম থেকেই তোমাদের দাবি ছিল যে সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তদন্তই হচ্ছে হাইকোর্টের নির্দেশ, এবং সিবিআই তদন্তভার নেওয়ার পর যদি আমরা দেখি যে আজকে 4র্থ দিন, সেখানে দাঁড়িয়ে যেটা শোভন দাসও বললেন যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় রায়। আর কেউ আছে কি নেই এই কদিনের মধ্যে সেই সম্পর্কে কোনো দিশা অন্তত তদন্তকারী সূত্রে পাওয়া যাচ্ছে না। মুভিয়া, আমি প্রথমে সিবিআইয়ের দিকে আসার আগে আমাদের কেন সিবিআই আমরা চেয়েছিলাম আমি সেটা একটু বলা দরকার, তারপরে আমি সিবিআইয়ের অগ্রগতিতে আসছি। আমি কোনো সোশ্যাল মিডিয়া বা কি মানে সব সত্যি ঘরে ঘরে তোমার পোস্ট সব ঘরে ঘরে লোকজন ভীষণ রকম ইনভেস্টিগেট করছিল, শার্লক হোমস গেছিল, আমি সেটার মধ্যে ঢুকছি না। আমি জাস্ট ক্যামেরায় যা দেখেছি, যা আমি স্ক্রিনে দেখেছি, আমি সেটার বেসিসে আমাদের কয়েকটা বেসিক প্রশ্ন আছে। একটা, যখন ক্রাইম হয় মৌপিয়া, তখন ফার্স্ট হচ্ছে ডেড বডির আকারে ওদিকে একটা আউটলাইন করা, সেটা আমরা দেখিনি, হয়তো যেরমভাবে বডি ছিল, এখন তো সব জায়গায় বেচারার ছবি চলছে, তখন আমরা জানতে পারিনি। কিন্তু একটা বেসিক সেমিনার রুমটাকে একটা কর্ডন অফ করে দেওয়া, একটা রেড রিবন দেওয়া, যেরকম ডু নট ক্রস সাইট অফ ক্রাইম, ডু নট ক্রস দিস লাইন, এসবগুলো থাকে, আমরা দেখিনি যে সন্দীপ ঘোষকে
তাকে মানে তড়িঘড়ি করে একটা কলেজ থেকে ট্রান্সফার করে আরেকটা কলেজে দেওয়া হলো, সেটার দিকে আমি পরে আসছি। কিন্তু তাকে তো ইমিডিয়েট পুলিশ কোয়েশ্চেনিং করা দরকার ছিল যে আপনি কি বেসিসে কাউকে দিয়ে ফোন করে, সে করেছিল কি কে করেছিল আমি জানি না, ফোন করে বলে দিল যে আপনার মেয়ের কিছু হয়েছে, এবং তার ইনসেনসিটিভ কমেন্টস সে কন্টিনিউয়াসলি বলে গেল মেয়েটা কি করছিল রাত্রিরে, কেন গেছিল, আরে রস্টার তো আপনি তৈরি করেছিলেন, আপনার তো জানা দরকার যে কেন রাত্রিরে কতক্ষণের ডিউটি ছিল, 36 ঘন্টার ডিউটি ছিল, কখন তার অফ হয়েছে, এগুলো তো অ্যাজ এ সুপার তার তো জানা দরকার। নাম্বার 3, যে কজন ওখানে ছিল একটা ডিউরেশন অফ ক্রাইম হিসেবে ছিল, আমরা যতদূর জানছি ফ্রম মানে খবর টবর মিডিয়া থেকে যে 2:30 না 1:30টার সময় ওদের ডিনার খেয়ে সেমিনার রুমে রেস্ট করতে গেছিল, তত লাস্ট যখন তাকে দেখা গেছে এবং তার বডি ডিসকভার করা গেছে, যতগুলো ঘন্টা ল্যাপস করেছে ততক্ষণ অবধি ওই ফ্লোরে কে কে ছিল তাদের কি পুলিশ ডিটেইন করেছে? আমি অ্যারেস্ট করার, এক সেকেন্ড মুপে আমার 2 সেকেন্ড একটু দাও, আমি অ্যারেস্ট করার কথা এখনো বলছি না, আমি বলছি ওয়াজ देयर এনি এফর্ট, একটা পুলিশকে এদের কোনো কোয়েশ্চেনিং করেছে? আমি ঠিক এই জায়গাটাতে এক সেকেন্ড, আমি এখানটাতেই আসছি, জাস্ট আরেকটা লাস্ট সেকেন্ড আমি আসবো শতরূপা তোমার কাছে, আমি তোমার কথার রেস্টে নেই, বৈশ্যানরদার কাছে যাব। বৈশ্যানরদা, আজকে সন্দীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, মোটামুটি ভাবে যেটা রিয়াও আমাদের জানালেন যে কি জানতে চাইছে, প্রশ্ন তো সবার মধ্যে ঘোরাফেরা করবে যে এই ঘটনা জানার পর প্রথম প্রতিক্রিয়া কি ছিল, যিনি কাস্টোডিয়ান অফ দ্য ইনস্টিটিউশন, কেন এখানে সন্দীপ ঘোষ ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন কাস্টোডিয়ান, তার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? পরিবারকে যে আত্মহত্যার কথা বলা হয়েছিল, যে পুলিশের পক্ষ থেকে বলা হয়নি, এটা নগরপাল দত্তহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, হাসপাতাল থেকে বলা হয়েছিল, এই পরিবারকে আত্মহত্যার কথা যে বলা হয়েছে এটা কি সন্দীপ জানতেন? সন্দীপ কি সহকারী সুপারকে কথা বলতে বলেন নাকি তিনি জানতেন না? কি অবস্থায় তিনি, আবারও বলছি সন্দীপ ঘোষের ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি কাস্টোডিয়ান অফ দ্য ইনস্টিটিউশন, এই শিক্ষা প্রতিষ্ঠানের তিনি অভিভাবক ছিলেন, তিনি বদলি হওয়া অবধি তিনি কি অবস্থায় নির্যাতিতার দেহ দেখেন, তারপর যেটা নিয়ে তোলপাড় হয়ে গেছে যে সেমিনার হলের কাছে কেন, তারপর সংস্কারের কাজ শুরু। সন্দীপ ঘোষের তো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যিনি নিজে একজন চিকিৎসক, নিজে এত বড় পদে রয়েছেন, যে তথ্য প্রমাণ প্রিজার্ভ করা সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি একজন আইনজ্ঞ হিসেবে জানেন। প্রথমত তদন্তকারী সংস্থা কোন পথে তদন্ত এগোবে সেটা আমাকে তদন্তকারী সংস্থার ওপরে ছাড়তে হবে। প্রথমত আমি আপনাকে বলছি, আমরা যেটুকু ক্রিমিনাল প্র্যাকটিস করে আমি যেটুকু বুঝেছি, প্রথমে আপনার কোনো ইনসিডেন্ট হলে যারা তদন্ত করে তারা কিন্তু প্রত্যক্ষদর্শীদের খোঁজে, যেটাকে আমরা বলি অকুলার এভিডেন্স, মানে যে নিজের চোখে দেখেছে। এবার এই ক্ষেত্রে ওনারা প্রিন্সিপালকে কেন তার আওতায় নেননি, বা প্রিন্সিপাল কিভাবে রোস্টার তৈরি করেছিলেন, তাতে সেই সময় কারা কারা ডিউটিতে ছিল। আমি শুধু এখানে একটা প্রসঙ্গ একটু মেনশন করব বৈশ্যানন্দা, আপনি জানেন যে যখন আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় তার যে অন্যতম গ্রাউন্ডগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে কেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটা তো আদালতও মনে করছে যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল না, আদালত তো মনে করেছে, আদালত সিবিআই কে দিয়েছে, সিবিআই আজকে 4 দিন ধরে জেরা করছে, খবর নিচ্ছে। আমাদের কলকাতা পুলিশ যখন করেছিল তখন একজন গ্রেপ্তার হয়েছিল, একটা তদন্তের দিশা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে পর্যন্ত সিবিআই তদন্তে আমরা অন্তত মনে করছি, আমি অ্যাজ এ ক্রিমিনাল প্র্যাকটিশনার আমি বলছি, এখনো পর্যন্ত কিন্তু তদন্তের দিশা বলতে যেটাকে বোঝায় সেটা দেখা যায়নি। যদিও আমি এই মুহূর্তে এটা আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমি এই নিয়ে মন্তব্য করবো না, কিন্তু আমি এটা আশা রাখবো যে একজন কন্যার পিতা হিসাবে, একজন এই দেশের নাগরিক হিসাবে, যে সিবিআইয়ের ওপরে যে গুরুদায়িত্ব হাইকোর্টের প্রধান বিচারপতি দিয়েছেন সেই গুরুদায়িত্ব সিবিআই পালন করবে। কারণ সিবিআইয়ের ইনভেস্টিগেশন বারবার আমরা দেখেছি যে কিভাবে ফেলিওর হয়েছে, বিভিন্ন ইনভেস্টিগেশন আমরা দেখেছি, এই ইনভেস্টিগেশনটা করে সিবিআই দেখাক। আমি আসবো এক সেকেন্ড, আমি সুভাষিতার কাছে আসবো। সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে তো রাজ্য পুলিশ ইনভেস্টিগেট ঠিক মতো করছে না, সেটার উপর সন্দেহ তৈরি হয়েছে বলেই তো সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে। এবং তারপরে কোর্ট মহামান্য আদালতও বুঝেছে যে না, এই রাজ্য সরকারের অধীনে যদি তদন্ত থাকে তাহলে হয়তো সত্যটা প্রকাশ পাবে না। কারণ হলো ঘটনা ঘটার পরে যে ফোনটা গেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, এইটার মধ্যে সন্দেহ তৈরি হয়।
একটা মেয়ে একটা ডাক্তার যখন ফোন করে বলে বা কেউ যখন ফোন করে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তখন নিশ্চয়ই কারোর ইনস্ট্রাকশানে ফোন করেছিল। একটা ঘটনা ঘটেছে রাজ্যি করে, এই হঠাৎ করে একটা স্পোরাডিক হচ্ছে, এই ঘটনাটা ঘটেছে, চোখের সামনে এসছে, তারপরেই যে মানে এসে এসছে আফটারমাথ তৈরি হয়েছে, সেটা রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে। এখন ঘটনা যেটা, যে মমতা ব্যানার্জিরই তো উচিত ছিল যে না, আমার এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তদন্ত করে আমি দোষীদের সাজা দেব। কিন্তু আমরা দেখেছি এভিডেন্স ট্যাম্পার এবং ডিস্ট্রয় করতে। আমরা দেখেছি আনিস খানের সময়, একটা এক্সাম্পল সাইট করছে, আনিস খানকে যখন মানে সেকেন্ড টাইম অটোপসি করা হলো, মানে ময়নাতদন্ত করা হলো, তখন দেখা গেলো প্রথমবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যে ইসে দিয়েছিল, ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছিল, তার সাথে বিস্তর ফারাক। সুতরাং এই ক্ষেত্রেও মানে দাহ হয়ে গেছে মেয়েটার। এখন তার কাছ থেকে কতটা কি স্যাম্পল জোগাড় করতে পেরেছে, কি জোগাড় হয়েছে না হয়েছে কিছু জানি না, কিন্তু যেটা মূল কথা সেটা হলো মুখ্যমন্ত্রীর এখানে হয়েছে, ভারতবর্ষের যে কোনো জায়গায় এই এরকম ঘটনা ঘটতে পারে। আমি বলছি না এরকম ঘটনা ঘটলে পরে তাকে ধামাচাপা দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে একটা মুখ্যমন্ত্রীর সততা থাকলে সে বলবে যে যেই হোক না কেন আমার রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে আমি মানে তার দোষীকে আমি মানে শাস্তি দেবো, তার ব্যবস্থা আমি করবো। কিন্তু আমরা দেখেছি তদন্তকারীরা জানা বলছে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বলছে। যেভাবে পার্কস্ট্রিট কাণ্ডের সময় বলেছিল যে এটা একটা মানে সাজানো ঘটনা, যেভাবে হাসখালি বলেছে, আমি এক মিনিট, আমার ঘটনা যেটা হয়েছে আমি একটা কথা বলি, কে কার কাছে ফাঁসি যাচ্ছে। আমি তো অবাক হয়েছি সেদিন মিছিল নিয়ে না নবান্নতে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা ব্যানার্জি ঘেরাও করতে এসছে, মমতা ব্যানার্জি কেন এসছে আমি বলি, কেন এই মিছিলটা কার জন্য বার করেছে মমতা ব্যানার্জি, এটা তো মমতা ব্যানার্জি বেঁচে গেছে। কারণ যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে থাকতো তাহলে হাসখালি যা হয়েছে, কামদুনি যা হয়েছে সেরকমই হতো। না না না, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। না না না, আমি বলেন ডিস্টার্ব করলাম না। এখন ঘটনা হলো শান্তনু সেন যেটা বলেছে যে আরজি করে এই ধরনের ঘুঘুর ভাষা দীর্ঘদিন ধরে হয়েছে এবং আমার মেয়েও ভিক্টিমাইজড হয়েছে, মানে এই ঘটনাটা নতুন নয়। তাহলে শান্তনু সেন একজন রাজ্যসভার মেম্বার, তৃণমূলের নেতা, মুখপাত্র ছিলেন, কিন্তু ঘটনা হলো সে যদি মুখপাত্র, তার ওই পদটা চলে গেছে এই কথাগুলো বলার জন্য, এমন না মানে বলার আগে চলে গেছে, বলার পর গেছে, মানে সত্যি কথাগুলো বলছেন শান্তনু, সেইগুলো তার জন্য তাকে মানে মিশে হয়েছে, মানে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই ঘটনা ঘটেছে শান্তনু। শতরূপার কাছে আসবে। শতরূপা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, নির্যাতিতার ফ্রয়েডিয়ান স্লিপ বলছি তো, ফ্রয়েডিয়ান স্লিপ। আমি মুখ্যমন্ত্রীর কথাতেই আসছি। মুখ্যমন্ত্রী সেদিন বলছিলেন রাজভবন থেকে বেরিয়ে যে সত্যি সত্যি এটা সামাজিক ব্যাধি, এটা একটা রোগ, পারভার্টেড লোকজন, সব আমি মানলাম। তাহলে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তুমি আমায় বেসিক কয়েকটা উত্তর দাও। তুমি না, মানে মুখ্যমন্ত্রীকে বলছি, সিএম হেলথ মিনিস্টার আরজি করে ওই ফ্লোরে একটা সিসিটিভি ক্যামেরা নেই, তাহলে সেটা উনি জানেন না। উনি এত মিরাকুলাস সব কিছু হেলথ কি বলেছিল ওরা, রেভলিউশনারি মেজার্স চলছে, নীল সাদা রং করা ছাড়া আমি তো আর কোনো মেজার্স দেখছি না। বেসিক সিসিটিভি ক্যামেরা, আজকে মহিলার রেপ হোক কি মহিলার ওপর অ্যাটাক হোক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু একটা হসপিটালের মধ্যে, একটা প্রেমিসেসের মধ্যে না সিকিউরিটি গার্ড নেই, না সিকিউরিটি ক্যামেরা নেই। বাকি যেগুলো বলছি, যে কন্টিনিউয়াসলি মমতা ব্যানার্জি এতদিন ধরে ভেরি ইনসেন্সিটিভ কমেন্টস, যেটা দাদা বললো হাঁসখালির ওপর এই কে সাজানো ঘটনা, 14 বছরের মেয়ের রেপ হয়েছে, সেটা আদৌ অ্যাফেয়ার কিনা, প্রেগনেন্ট কিনা, এই ধরনের অনেক মন্তব্য করেছে। এইবার হঠাৎ কিসের তাড়নায় উনি সোজা চলে গেলেন বাবা মার কাছে, মানে মারা গেছে যে তার বাবা মার কাছে, যে আহা মেয়েটা তো চলে গেছে, আপনাদের আর কিছু করার নেই, এই নিন 10 লক্ষ টাকা। আমি বলিনি, বিজেপি বলেনি, উনি নিজে বলেছেন। আমি বাবা মার কথাও যদি ছেড়ে দিই, উনি নিজে বলেছেন আমি তো আগে গিয়ে কম্পেনসেশন দিয়েছিলাম। ওয়াই? কি লোকাচ্ছে মমতা ব্যানার্জি, কি লোকাচ্ছে? কেন মমতা ব্যানার্জি কন্টিনিউয়াস মনে হচ্ছে একে সরিয়ে দাও, ওকে সরিয়ে দাও, কন্টিনিউয়াসলি কার্পেটের তলায় উনি কি লোকাচ্ছেন? একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আসছি বলছিলাম। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি যে 43 জন চিকিৎসকের বদলিকে কেন্দ্র করে
তুমুল বিতর্কের ঝড় উঠেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। আমাদের প্রতিনিধি দীপ্তিমান আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তিমান, দেখো মুপিয়া, যেই তথ্য এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, সূত্র মারফত জানতে পারছি, সেখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে যে 43 জন, যেটা নিয়ে কিন্তু কালকে নোটিফিকেশন বেরিয়েছিল, এবং সেই নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু রাজ্যের সব জায়গায়, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব হাসপাতালেই কিন্তু এই 43 জনের ট্রান্সফার করা হয়েছিল। সেগুলো আজকে মুখ্যমন্ত্রী, আজকে যে ভার্চুয়াল একটা মিটিং হয়, সেখানে স্বাস্থ্য সেক্রেটারি থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সকলেই ছিলেন সেই বৈঠকে। সেখানে নির্দেশিকাও দেওয়া হয়েছে রাতের সাথী বলে। সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে এই 43 জনের যে অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারটাকে কিন্তু স্টপ করা হয়েছে। আপাতত সেটাকে কিন্তু স্থগিত করা হয়েছে, এবং যতদিন না পরবর্তী কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে বা পরবর্তী কোনো তথ্য আসছে, ততক্ষণ পর্যন্ত এই নির্দেশিকাকে স্টপ রাখা হবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান। ইতিমধ্যে তীর্থঙ্কর আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে। তীর্থঙ্কর, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সঞ্জয় রায়ের পক্ষে আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি যে আমরা তো কেউ গোয়েন্দা নই, কিন্তু আপাতভাবে যদি দেখা যায় যে শুধুমাত্র সঞ্জয় কি এর সঙ্গে যুক্ত, যদি তা না হয়ে থাকে তাহলে বাকিদের গ্রেফতারিতে এখনো পর্যন্ত কোনো রকম অগ্রগতি নেই কেন, বা তারা কারা সেই সম্পর্কে কোনো সূত্র অন্তত বাইরে আসছে না। দুই হচ্ছে, সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এখানেই প্রশ্ন যে কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদই করেনি, যে সন্দীপ ঘোষকে, সেই সন্দীপ ঘোষকে কালকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, আজকে আবারও লাগাতার জিজ্ঞাসাবাদ করছে। শুনুন, প্রথমত হচ্ছে যে এই যে যিনি মারা গেলেন, সন্দীপ ঘোষ প্রথম যে অন্যায়টা করেছেন সেটা হলো তার নামটা প্রকাশ করেছেন, নাম উল্লেখ করেছেন। আমি বলবো যে আমি এটাকে ধরে আমি যদি বলি যে তিলোত্তমা মারা গেছে, নিহত হয়েছে। আমি একটা কথা বলি যে যেহেতু আমরা সবাই জানি যে নির্যাতনের তথ্য উঠে এসেছে, সত্যি সেই তাকে যে কষ্ট সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, তাকে নামকরণের এই রোম্যান্টিসিজমের মধ্যে আমরা তা থেকে নিজেদের বিরত রেখেছি। না, আমরা বলছি তা থেকে আমরা নিজেদের বিরত রেখেছি। আচ্ছা, যিনি নির্যাতিতা হয়েছেন আমি এটা বললাম কারণ মহিলারা যারা রাতের দখল নিয়েছিলেন মধ্যরাতে, তো বহু জায়গাতে তারা এরকম তাদের মতন করে বলেছেন। আমি বলছি কোনো নামই বললাম না, নির্যাতিতা, যার উপর নৃশংস পাশবিক আক্রমণ করা হয়েছে। পাশবিক বলবেন না, পশুরা এরকম করে না। পশুরাও এরকম করে না। পাশবিক কথাটা যে বাংলা ভাষার শব্দের মধ্যে এসে গেছে, আমি বলছি পশুদেরও অধম কোনো ঘটনা যেটা ঘটেছে। আপনি প্রশ্নটা ছিল সন্দীপ ঘোষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না তো। বৈশ্বনাথদা বলছিলেন বলতে হবে, তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। সন্দীপ ঘোষকে তো প্রমোশন দেওয়া হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। সন্দীপ ঘোষকে কেন জিজ্ঞাসাবাদ করবে? কেন ওখানে যারা একজনকে ভিক্টিমাইজ করে দিয়ে বাকি সমস্ত জায়গাটাকে আড়াল করা হবে কেন? এটা তো কেনটা জানতে খুব একটা কঠিন ব্যাপার না। ওখানে দীর্ঘদিন ধরে আরজি কর বলে শুধু নয়, অন্য হাসপাতালেও আছে আরজি করে দীর্ঘদিন ধরে। এটা আমাদের বক্তব্য না, এটা বামপন্থীদের বক্তব্য না, এটা ওখানকার কর্মরত চিকিৎসকরা, ওখানে পড়ুয়ারা, তারা দীর্ঘদিন ধরে বলেছে এরকম ঘটনা, এবং সেটা শান্তনু সেন আবার তাকে বলার সময় সমর্থন জ্ঞাপক কিছু বক্তব্য রেখেছেন। আমার কথা হলো ওই লোকটার নাম বলতে আমার খারাপ লাগে, লোকটাই বলছি, আমি কিছু মনে করবেন না। আমি এখানে আসবো তীর্থঙ্কর, আমি শুধু আপনাকে একটু দেখাবো যে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, আরজিকর কাণ্ডের যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, সেদিন আরজিকরে যে তাণ্ডব চলে, সেই তাণ্ডবের ঘটনায় ডিওয়াইএফআই এর ভূমিকা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জনদের, দীপু দাসদের তলব করা হয়েছে। সেদিন ডিওয়াইএফআই এর মিছিল ছিল, মিছিলের শেষ পর্যায়ে এই ঘটনা ঘটে, তাই তলব করা হয়েছে মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দেদের। আমরা কি বলছেন মীনাক্ষী, শোনাবো। আইনজীবীদের সাথে কথা বলবো, খুনিদের শাস্তির দাবিতে, রেপিস্টদের শাস্তির দাবিতে, আরজি করে দুর্নীতির আতুর ঘর ভাঙতে যা তদন্ত হবে সেই তদন্তে সাহায্য কেন করব না? নিশ্চিত যাব, তবে আইনজীবীদের সাথে পরামর্শ করে। কারণ যে পুলিশ বডি লোপাট করে দিতে পারে, যে পুলিশ সিসিটিভির ফুটেজ লোপাট করে দিতে পারে, যে পুলিশ আরজি করকে ভাঙাতে
রক্ষা করতে পারে না, বাথরুমে ঢুকে বসে থাকে। যে পুলিশ নার্সদের কাছে জোড়হাত করে বলছে আপনার চুড়িদারটা আমাকে দিয়ে দিন, আমি পরে নিই, যাতে আমাকে কেউ না দেখতে পায়, মারে, সেই পুলিশকে তো বিশ্বাস করতে পারছি না। আইনজীবীদের তীর্থঙ্কর, মীনাক্ষীদের ডাকা হবে, মীনাক্ষীরা যাবে। মীনাক্ষীকে শুধু নয়, ছাত্র যুব, আপনি দীপুর কথা বললেন, দীপু হচ্ছে এখন মহিলা আন্দোলনের নেত্রী, তাকেও ডেকেছে, কারণ ছাত্র যুব মহিলারাই আজকের এতে গেছিল। সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে ডিওয়াইএফআই থেকে ব্যারিকেডের এপার আর ওপারটা পার্থক্য করতে হবে। শ্যামবাজারের দিকে চলে যাওয়া মিছিল, তারপরে আক্রমণ, বহু সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রকাশিত তথ্য, কিন্তু ব্যারিকেড ভাঙার ভিডিও ক্ষেত্রে ক্লিপ সেটাও তো দেখা গেছে। ডিওএফআই এর ফ্ল্যাগ, ডিওএফআই এর পতাকাটা কোন জায়গায় অবস্থান করছিল সেটাও দেখতে হবে। তবুও আমরা বলছি যারা ভেঙেছেন, আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে ডিওয়াইএফআই কেন যাবে? আচ্ছা বলুন, ব্যারিকেড ভাঙেনি। আমি বলছি ব্যারিকেড ডিওএফআই ভাঙেনি। তাহলে পতাকা নিয়ে কারা ছিল? পতাকা নিয়ে কারা ছিল সেটা তো আমাদেরও প্রশ্ন। পতাকা তো বড় বাজারে কিনতে পাওয়া যায়। তো আরজিকর দখলের ডাক আরজিকর দখলের ডাক দেওয়া হয়নি। আপনি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভটা দেখেছেন? আরজিকর দখলের ডাক দেওয়া হয়নি। আপনার এখানে এটাই হচ্ছে ফ্যালাসি হচ্ছে। আরজিকরের সামনে অবস্থান চলবে, আরজিকরের সামনে 3টে থেকে অবস্থান চলবে। যাই হোক ইসে করতে পারছে না, কিন্তু ধরেন না, আমি ধরে নিলাম ডিওএফআই আরজিকর দখলের ডাক দেয়নি, কেন দেবে? আমি বলে নেই কেন দেবে? তাহলে পুলিশের কি কাজ করছিল? তাদের রেসপন্স করা, মেনে ধরে তাড়িয়ে দেওয়া, দাঁড়িয়ে দেখছে তো। যতক্ষণ আন্দোলন চলে, যতক্ষণ গার্ডরেল ভাঙার চেষ্টা করছে, ততক্ষণ পুলিশ একদম সাইলেন্টলি দেখেছে, মিউট স্পেক্টেটর ছিল। আমার কথা হলো যে পুলিশিং ডিওএফআই করলে বলবে। আমি বলছি, আমি তুমি করেছো, আমি আমার মানে কারোর জন্য বলতে আসিনি যে কে করেছে না করেছে। পুলিশ তো দেখবে, তাদের তো ধাওয়া করে সরিয়ে দেবে ওখান থেকে। পুলিশ দেখছে কেন? আর কারা ভাঙছে? চল সেমিনার রুমে চল সেমিনারে কারা করছে? কাদের ইনস্ট্রাকশনে করছে? কাকে বাঁচানোর জন্য করছে? আমি বুঝি না। কোন প্রভাবশালী নেতার সন্তানকে বাঁচানোর জন্য এরকম ট্যাম্পারিং হচ্ছে, এভিডেন্স এবং ডেস্ট্রয় হচ্ছে। এটা যদি আমি শুধু একটু এখানে বলে রাখি, যেহেতু প্রচুর ভুয়ো তথ্য ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই আমি ধরে নেব যে নিশ্চয়ই আপনি মহাপাত্র নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তার কথা বলছেন না। না, কখনো সেটা ক্লিয়ার করে নিলাম। কখনো না। বলুন প্লিজ। সেদিন নন পলিটিক্যাল একটা মুভমেন্ট হয়েছে 14ই আগস্টের রাত্রে, শুধু একমাত্র আরজি করে সিপিএম পার্টি এই নন পলিটিক্যাল মুভমেন্টে পতাকা নিয়ে ওদের যুব সংগঠন ওখানে ঢুকতে গেছিল, তার ক্লিপিং সারা বাংলায় মানুষ দেখেছে। এখন যেহেতু সিপিএমের বেলগাছিয়া এবং ওই অঞ্চলের ক্রিমিনালরা ঢুকে হসপিটালের মধ্যে তাণ্ডব চালিয়েছে ডিওয়াইএফের নামে, এখন এটাকে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 4 তলা পর্যন্ত ওরা যেতে গেছিল, কিন্তু তলা জানতো না, 3 তলাতে গিয়ে ওরা চলে এসেছে। বিজেপির গায়ে লাগলে হবে না, সিপিএমকে বললে বিজেপির গায়ে লাগলে, আরে বাবা এই কথাটা বলো না, পরিষ্কার হয়ে গেছে রে। ডিওয়াইএফআই বলেছে, ডিওয়াইএফআই ভেঙেছে, ডিওয়াইএফআই মীনাক্ষীরা দিয়েছিল বলে ভাষণ আটকানো গেছিল। পাশের ঘর যখন আমরা এখানে কি আমি একটু সবাইকে বিরত করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন সমাজকর্মী দোলন গাঙ্গুলি। আমি এই রাজনৈতিক তরজা নিয়ে দোলনদির কাছে যাব না। দোলনদি, এই ঘটনা আরো একবার চোখের সামনে এনে দিল যে কর্মরত মহিলা, তারা যে পেশাতেই থাকুন না কেন, এখানে শহরের একটা প্রিমিয়ার স্বাস্থ্য প্রতিষ্ঠান, একটা হাসপাতাল, তাতে অন ডিউটি একজন চিকিৎসক, তার এই পরিণতি, যেটা চোখের সামনে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই ওয়ার্কপ্লেসে সুরক্ষা, এই বিষয়টা সত্যি সত্যি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। কারণ একটা রেস্টরুম নেই। আজকে যেটা আমরা দেখেছি যে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সব হাসপাতালে রেস্টরুমের ব্যবস্থা হবে, রাত্রিরের সাথী বলে একটা অ্যাপ চালু করা হবে, সমস্ত কিছু এই একটা ঘটনা ঘটার পর আসলে কোথাও কি কর্মস্থলে যে নারী সুরক্ষার বিষয়টা, সেটা আমাদের সামনের সারিতে থাকে না?
অবশ্যই মৌপিয়া, এবং সবথেকে বড় কথা হলো আমাদের দেশে কিন্তু একটা আইন আছে। আমাদের দেশে কিন্তু কাজের জায়গায় যৌন হেনস্থা প্রতিরোধে 2013 সালে আইন হয়েছে। তার আগে 1997 সাল থেকে গাইডলাইন ছিল সুপ্রিম কোর্টের। নিশ্চয়ই মনে আছে সকলের যে 1992-তে যখন রাজস্থানে ভামরি দেবী কেস হয়, তারপর থেকে আন্দোলন ছিল এবং গাইডলাইন ছিল এবং আইন আছে, এবং সেই আইন অনুযায়ী প্রত্যেক সংস্থাকে একটা ইন্টারনাল কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির খবর যারা আছেন ওই সংস্থার সঙ্গে যুক্ত, এই হাসপাতালের সঙ্গে যুক্ত, সকলের কাছে থাকতে হবে। এবং সেই কমিটির পরিচালন কমিটিতে কোনো রকম ডিরেক্টর বা চিফ ফাংশনারি লেভেলের কেউ থাকতে পারবেন না। শোনা যাচ্ছে তো আরজি করেন নাকি প্রিন্সিপাল স্বয়ং ছিলেন, যদিও আমি এখনো জানি না, এত তথ্য ঘুরে বেড়াচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের দেশে বা এই রাজ্যেও এখনো এই ঘটনা আরও চোখের সামনে এনে দিল যে এরকম একটা প্রাইম হসপিটালে যদি ইন্টারনাল কমপ্লেন্স কমিটি সেরকমভাবে ফাংশনাল বা প্রতিরোধের যে আইন, সেই আইন সেরকমভাবে ফাংশনাল না থাকে, তাহলে প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে এবং অসংগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকদের কি অবস্থা হচ্ছে সেই কথা ভেবে শিউরে উঠতে হয়। আমি একটা কথা যোগ করবো, আমি একটু শুনছিলাম, আমি রাজনৈতিক তরজার মধ্যে ঝুঁকতে চাইছি না, কিন্তু কেউ একজন বলছিলেন, কোনো একজন বক্তা, যে 14ই আগস্ট রাত্রে একটা অরাজনৈতিক মিছিল হয়েছিল। আমি এটা একটু সংশোধন করতে চাই। রাজনৈতিক দল না থাকলেই সেটা অরাজনৈতিক হয় না, ওটা অরাজনৈতিক ছিল না, ওটারও একটা রাজনীতি ছিল, যে রাজনীতি পিতৃতন্ত্রের বিরুদ্ধে মেয়েদের এবং কুয়ার সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলে, সেই অধিকারের রাজনীতি কোনো দলের দ্বারা সংগঠিত ছিল না। খুব ভাইটাল একটা পয়েন্ট বলেছো দোলনদি, আমি আসবো, আমি শতরূপার কাছে আসবো। শতরূপা, দোলনদি যেটা বললেন, শুধু তোমার কাছে আসার আগে আমি একটি জিনিস দেখাই। আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে, রাত দখলের রাতে আক্রান্ত মহিলা পুলিশ কনস্টেবল, বাগুইয়াটিতে দুষ্কৃতীদের ইটের ঘায়ে আহত শম্পা প্রামাণিক। ওই রাত কি শম্পারও ছিল না? শম্পার পাশে দাঁড়িয়ে পোস্ট করেছে পুলিশ। রাজ্যের চিকিৎসক, নার্স, মহিলা পুলিশেরও কোনো নিরাপত্তা নেই। একজন ট্রেনিকে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন, সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে পাল্টা পোস্ট শুভেন্দু অধিকারীর। শম্পা তিনি নিজে বলছেন যে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। শম্পা কি বলছেন শোনাবো। এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, মানে প্রোটেকশন নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়, তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে। এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো, তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে, ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে, সার্জারি অপারেশন হয়েছে। আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই, তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশন নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো। শতরূপা, পুলিশের পোস্ট যে ওই রাত কি শম্পারও ছিল না? ডেফিনেটলি আমি জানি না শুভেন্দুদার পোস্ট আমি বলতে পারবো না, তবে আমি এটা ডেফিনেটলি মনে করি, দোলনদি যেটা বললেন, তুমিও যেটা বলে, আমি একদম অন্তর থেকে এটা মনে করি যে প্রত্যেকেরই কর্মক্ষেত্রে, মহিলা এবং পুরুষ প্রত্যেকেরই সুরক্ষার একটা অধিকার আছে। এটা কোনো কারোর দায় নয় যে আমরা কাজ করছি, তুমি তোমার লেভেলে কাজ করছো, আমি আমার লেভেলে কাজ করছি, পুলিশ কাজ করছে, ডাক্তার কাজ করছে, আমরা ওয়ার্ক প্লেসে এই জিনিসটা ফেস করবো কেন? কিন্তু আনফর্চুনেটলি পুলিশ আর ডাক্তার মেনলি, অনেক সময় সাংবাদিকরাও একদম রাইট ইন দ্য ফেস অফ দ্য মব পড়ে যায়, এবং সেইটা নিয়ে আরও অনেক বেশি সাধারণ মানুষকে কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল লাইন্স, এটা আমাদের প্রত্যেকেরই আরও অনেকটা সংবেদনশীল হওয়া দরকার বলে আমি মনে করি। এটা একটা, আবারও আমি বলবো, এটা একটা সামাজিক ব্যাধি, যে যাকে সামনে পাও তাকে ধরে মারো, ইটপেটা করো। এটা কোনোভাবে আমি এটাকে সমর্থন করতে পারি না, ইররেসপেক্টিভ অফ দ্য পার্টি। আমি জাস্ট একটা জিনিস একটু বলি, আবারও আমি বলছি, কোনো রিউমার নয়, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, যে কমিশনার অফ পুলিশ সেদিন রাত্রিরে, ভোর রাতে বোধহয় 2টোর পর তোমাদের মিডিয়া ফেস করে হাত পা তুলে বলছে আমরা কি করব, 7000 লোক ছিল, আমি তো জানতাম না, আমাদের ইনাফ রিসোর্সেস নেই। মিডিয়ার দোষ,
এটা কি খুব মানে ভালো কথা একটা, যে কমিশনার অফ পুলিশ উনি বলছেন আমরাই তো তোমাদের সেফটি দিই, আমরাই তো গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুলিশের নগরপাল যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তিনি এটাও বলেছেন যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে একটা ত্রুটি থেকে গিয়েছিল সেটা তিনি মেনে নিয়েছেন, এবং তিনি বলছেন যে এই ধরনের বিভিন্ন জায়গায় গোটা শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মসূচি রয়েছে, সেখানে আরজি করে যে পরিস্থিতি এরকম হতে পারে সেটা তারা আন্দাজ করতে পারেননি। অ্যাগ্রিড। তারপরেও আমি বলবো যে কমিশনার অফ পুলিশ পাবলিকলি অন মিডিয়া, মানে আমার কানে কানে নয়, সোশ্যাল মিডিয়ার রিউমারে নয়, অন ক্যামেরা বলতে পারে যে হি ডাজ নট হ্যাভ ইনাফ রিসোর্সেস, বন্দুকটা পুরো ঘুরে যায় পুলিশ মন্ত্রীর ওপর। দেয়ারফর আমরা বলছি বারবার যে রিজাইন মমতা, যে হেলথ মিনিস্টার হসপিটালে সুরক্ষা করতে পারে না, যে পুলিশ মন্ত্রী কমিশনার অফ পুলিশকে ইনাফ রিসোর্সেস দিতে পারে না, রিজাইন মমতা। আমি শুধু একটা অ্যাড করি বৈশ্যানর্দা, আপনি নিজে একজন লয়ার, আপনি কি সত্যি মনে করেন যে এরকম ভাবে সময়সীমার মধ্যে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়া সম্ভব? সেটা তদন্তের এখতিয়ার যার হাতেই থাকুক, কলকাতা পুলিশের হাতে থাকুক বা সিবিআই এর হাতে থাকুক, রাজ্যের সংস্থার হাতে থাকুক বা কেন্দ্রীয় সংস্থার হাতে থাকুক, প্র্যাকটিক্যালি সম্ভব? প্রথম কথা হলো যে স্পিডি ট্রায়াল বলে একটা কথা আছে। আপনি যে কোনো মামলাতে আপনি চার্জশিট করে ফাস্ট ট্র্যাক করে কলকাতা পুলিশ তো প্রায় 80% 90% করে ফেলেছিল। শব্দের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সবাইকে। আমি একটা কথা বলছি শুনুন, হাতরাসে, উন্নাওতে, গুজরাটে, মণিপুরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রেজিগনেশন করেছে? যে বিজেপি পার্টি বা সিপিএম পার্টি শূন্য ডোডো পাখি এরা হেরে গেছে নির্বাচনে, রিজেক্টেড পার্টি, তারা চিৎকার করলে হবে? মানুষের রায় নিয়ে আসতে হবে। তো মানুষের রায় আনতে পেরেছে? মানুষ তো মমতা ব্যানার্জিকেই বারবার সাপোর্ট করছে, বিপুল জনাদেশ দিয়ে তো মমতা ব্যানার্জিকেই চেতাচ্ছে। সিপিএম তো শূন্য হয়ে গেছে, বিজেপি তো সিট কমে গেছে, দেশের এখন স্ক্র্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে, তারা এতগুলো রাজ্যে আছে, আজকে বলুন না অনিতা দেওয়ান রেপ হয়নি সিপিএম আমলে? বিরাটিতে হয়নি, সিঙ্গুরে হয়নি, ধানতলায় হয়নি, বানতলায় হয়নি, জ্যোতি বোস রিজাইন করেছেন, আমি শুধু একটা তাপসী মালিকের পর বুদ্ধ ভট্টাচার্য রিজাইন করেছিলেন। আমি একটা কথা বলছি, মানুষের ভোট দেয় তখন দায়িত্বশীল হতে হবে। মানুষের ভোটটা পাওয়ার পর ধর্ষকদের বাঁচানোর জন্য দায়িত্ব দেয় না। আজকে যদি মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে থাকে তাহলে গভর্নেন্সের দিকে নজর দেওয়া উচিত। প্রভাবশালীকে বাঁচানোর জন্য মমতা আমি শুভাশিসদার কাছে আসার আগে শুধু দেখাবো যে অখিলেশ যাদব, যিনি INDIA জোটের অন্যতম শরিক, তিনি কি বলছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। ममता बनर्जी जी खुद महिला हैं और एक महिला का दुख दर्द वो समझती हैं। उन्होंने कार्रवाई की है और जो उनकी डिमांड्स थी CBI या अन्य संस्था से जांच कराने का, वो भी फैसला सरकार ने लिया है। लेकिन इसके साथ साथ भारतीय जनता पार्टी के लोगों को राजनीति नहीं करनी चाहिए। और अगर बंगाल के बारे में इतनी चिंता है, स्वाभाविक है जो घटना हुई है उस हिसाब से जो लोग डॉक्टर्स हैं सब लोग स्ट्राइक पे गए हैं, लेकिन बीजेपी को घटनाओं से राजनीतिक लाभ नहीं लेना चाहिए। किसी भी घटना से राजनीतिक लाभ नहीं लेना चाहिए बीजेपी को। ममता बनर्जी जी खुद महिला हैं। আমি এখানেই আসবো শুভাশিসদার কাছে। শুভাশিসদা, যখন আমরা দেখেছি যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেছিলেন এই ঘটনায় যেন দ্রুত এবং কড়া পদক্ষেপ নেওয়া হয় টুইটে, বেশ কয়েকদিন পর রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরজিকর কাণ্ড উঠে আসে এবং সেখানে তিনি কঠোর বার্তাই দিয়েছিলেন, যেখানে তিনি উন্নাও হাথরাসের সঙ্গে তুলনা টেনে পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে যদি মেডিকেল কলেজের মতো জায়গাতেও চিকিৎসকরা নিরাপত্তা না পান তাহলে তাদের বাবা মা কার এবং কিসের ভরসায় বাড়ির বাইরে পাঠাবেন। সেখানে
এই আইএনডিআই এর জোটের অন্যতম শরিক অখিলেশ যাদব, তার গলায় তো বরং একটা সফট সুর। না, সফট হতে পারে, সেটা অখিলেশ লোক জবাব দেবে, আমি দিতে পারবো না। কিন্তু একটা জিনিস বলছি, কংগ্রেস এটা বিরোধিতা করছে, এই ঘটনার তীব্র বিরোধী আমরা, যে এই ঘটনায় যারা দোষী তাদের বার করতে হবে খুঁজে। কিন্তু ঘটনা একটা জায়গা তো ঠিকই, যে এই শতরূপারা জেল থেকে বার করে নিচ্ছে বিলকিস বেগমের ধর্ষকদের, তাদের মালা দিচ্ছেন, মালা দিয়ে বার করে তারপরে এখানে এসে কুমিরের কান্না কাঁদছেন, এইটা একটু দ্বিচারিতা লাগে। এবং একটা বলে নেই, জাস্ট সেকেন্ড একটু বলে নেই, তারপরে বলছি এই যে ঘটনাটা ঘটছে না, এই যে বৈষ্ণব এতক্ষণ বলছে 70,000 টোটাল ইন্সপেক্টর এবং কনস্টেবলারি নিয়ে আমাদের এখানে মানে পুলিশের লোক ভর্তি হতে পারে এক্ষুনি, সেই জায়গাটা ফাঁকা রেখে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করছে, এবং সিভিক ভলেন্টিয়াররা যা খুশি করছে, এবং তারা কি করছে, পুলিশ ওসির ওপরে গিয়ে খবরদারি করছে, এবং ওসি কাকে কাকে কেস দিচ্ছে সেটা পর্যন্ত পার্টি অফিসে সিভিক ভলেন্টিয়ার বলে দিচ্ছে। বলছে এই যে একটা তৈরি হয়েছে না পার্টিজান অ্যাক্টিভিটি ইন দ্য মানে পুলিশ স্টেশন, এইটাকে ইমিডিয়েটলি যদি বন্ধ করতে হয় তাহলে পুলিশে লোক নিতে হবে এবং এই ক্রাইম বন্ধ হবে। তাহলে একটা প্রমাণ করতে পারবেন 100 বার খোলা থানা ঘটনা ইউজ হচ্ছে। কোন পুলিশ স্টেশনে কোন সিভিক ভলেন্টিয়ার খবর দিয়েছে? 13 বছরে সিভিক ভলেন্টিয়ার কি করেনি? আজে বাজে বললে হবে না, গড়ি চিন্তাই বললে হবে না। সুভাষিস দা, এক সেকেন্ড, কিন্তু বৈশ্বনাথ দা এই প্রশ্ন তো উঠবেই, যে একজন সিভিক ভলান্টিয়ার হয়ে সঞ্জয় রায় কিভাবে অবাধ যাতায়াতের অ্যাক্সেস পেত, কিভাবে সে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মিটিং করতে শালুয়া গিয়েছিল? একজন দোষী, একজন অপরাধী, একজন অভিযুক্ত, তাকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট করেছে, কাস্টাডিতে আছে, তার বিচার হবে, তার শাস্তি হবে। এটা পরে হলো সারা সমাজের সামাজিক বাদীগুলো এরা বলতো ছেড়ে তার এরা ওই ছেলেটাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, সামাজিক আরে পরে তো ধরা পড়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারে যারা চাকরি করে তারা কোনো ঘটনা করলে তারা মোদিকে তারা ফাঁসি দিতে হবে? ফাঁসি দিতে হবে না, আমার কথা হচ্ছে সিভিক ভলান্টিয়ার, আমি বলছি সিস্টেম, আমি বলছি সিস্টেম। সিভিক ভলান্টিয়াররা রাজনীতি করবেন না, আমি রাজনীতি করছি না, রাজনীতি করবেন না। যে বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলছেন অখিলেশ যাদব, শতরূপা। দেখো, অখিলেশ যাদব এই কথাও বলেছে যে মমতা ব্যানার্জি সত্যি মহিলা মুখ্যমন্ত্রী, উনি ভীষণ মহিলা দরদি, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বৈশ্বনাথদা যেটা বললেন যে মানুষের রায় ডেফিনেটলি তৃণমূল পেয়েছে, এবং তাতাদা যেটা বললো মানুষের রায় তৃতীয়বার পেয়ে মাথা নত করে সেবা করা উচিত। কিন্তু আমরা যেটা দেখছি লক্ষ্মীর ভাণ্ডার যেরকম ঢেলে দিচ্ছে, আবার উদয়ন গুহর মতন লোকও আছে যারা যেখানে যেখানে ভোট কম পেয়েছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার ক্যান্সেল করে দিচ্ছে, এবং বলছে যে রাতের দখল নেবার আগে স্বামীদের আগে স্যাটিসফাই করা দরকার, তারপরে এই ধরনের মন্তব্য এই জনতার রায় নেওয়া মন্ত্রী পর্যন্ত বলে স্বামীকে সামলাতে পারে না, বা আবার রাতের দখল নিতে যাচ্ছে। উদয়ন গুহ বলেছেন যেটা অত্যন্ত আপত্তিকর, যে যদি রাতে স্বামীরা পেটায় তাহলে আমাকে ফোন করবেন না। জানেন তার মধ্যে এই কমেন্টটাও আছে যে স্বামীদের সামলানে না সামলাতে পেরে রাতের দখল নিতে যাচ্ছে। ইট ইজ অন হিজ ফেসবুক মিডিয়া পোস্ট। এটা না, আমি উদয়ন আমার কথা নয়, কি স্বামী পেটায় আমাকে ফোন করবেন না সেটা আপনি বলছেন, আর উনি আরেকটা কথা বলছেন, দুটো আলাদা দুটো আছে। তবে মহিলা আছে, আমি তো বলছি কোনো কথাই, নারীদের আমরা সবসময় সম্মান করি। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী একজন মহিলা, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমরাই করেছি। বিজেপি একটা স্টেটে মহিলাকে মুখ্যমন্ত্রী করেনি। আমরা লক্ষ্মীর ভান্ডার করলাম, আমরা স্বাস্থ্যসাথী করলাম, আমরা স্বাস্থ্যসাথী করলাম, আমরা রূপশ্রী করলাম, আমরা কন্যাশ্রী করলাম, কিছু না করেছি। চলতেই থাকবে। আমি শুধু এক সেকেন্ড শতরূপা, আমি থামতে বলে থামতে হবে। আমি দোলন্দির কাছে খুব সংক্ষেপে শুধু একটু জানার চেষ্টা করবো যে দোলন্দি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন শুধু দোলন্দির কাছে আসবো, আমি তার আগে তীর্থর কাছে আসবো, তীর্থঙ্করের কাছে আসবো। তীর্থঙ্কর, যে বিষয়টা বারবার উঠে আসছে যে কেন সেদিন রাতে হঠাৎ করে আরজি করের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি আসার আগে একটু দোলন্দির কাছে আসি। দোলন্দি, খুব সংক্ষেপে তোমার কাছে যেটা জানার চেষ্টা করছিলাম যে রাজনৈতিক চর্চা তো চলছেই, রাজনৈতিকভাবে দায় ঠেলাঠেলি সেটা চলছে, কিন্তু আশু একজন নাগরিক হিসেবে কোন জায়গাগুলোতে ফোকাস করার কথা তুমি বলবে?
আমি একটা কথা, যেহেতু এখানে সব রাজনৈতিক নেতারা আছেন, আশু কি ব্যবস্থা নেওয়ার আগে আমি একটা কথা খুব বিনীতভাবে জানতে চাই যে এক্ষুনি উত্তর না দিলেও আপনারা নিশ্চয়ই কখনো দেওয়ার সুযোগ পাবেন, যে কোনো রাজনৈতিক দলকে মেয়েদের প্রতি অপরাধ, নারীর প্রতি অপরাধ, ধর্ষণ, খুন, এই ধরনের এত গর্হিত অপরাধের বিরোধিতা করতে গেলে কেন তাদের বিরোধী আসনে বসতে হয়? এই প্রশ্নটা কদিন ধরে আমার মাথায়, মানে আমাদের অনেকেরই মনে হচ্ছে যে যখন যে সরকারে থাকেন তখন তারা কখনো তাদের রাজ্যে ঘটে যাওয়া অন্যায়, মেয়েদের প্রতি অপরাধের সেভাবে তীব্র নিন্দা করেন না বা সেরকম ব্যবস্থা নেন না। যখন তারা উল্টো দিকে বসেন, তখন যারা বিরোধী আসনে বসেন, তখন তারা করেন কেন? মানে এক্ষুনি এখানে হাতরাস, উন্নাও এসব জায়গাকার কথা হচ্ছিল, আমরা সব জানি সাম্প্রতিককালে বিলকিস বানু থেকে শুরু করে এবং আমাদের রাজ্যেও। তো কেন বিরোধী আসনে বসতে হয়, এটা একটা প্রশ্ন ছিল, বিনীত প্রশ্ন আপনাদের কাছে। তুমি যে প্রশ্নটা করছো, কি করা দরকার? খুব সংক্ষেপে খুব চট করে বলবো, করা দরকার যেটা সব জায়গায় মেয়েদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধে আইনটাকে চালু করা দরকার, বলবৎ করা দরকার। এবং এটা শুধু নামকাও ওয়াস্তে নয়, একেবারে নামকাও ওয়াস্তে নয়, কার্যকরী ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা খুব দরকার। আমি সেটাই বলছি দলদি, আমাদের সময় একদম শেষ। আমাদের মোপিয়া একটা দাবি, মোপিয়া একটা ডিমান্ড আছে, একটা ছোট্ট দাবি, সকলের কাছে একটা নিরপেক্ষ কমিশন গঠন হোক, যে কমিশন এই রাজ্যে এবং সারা দেশে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনের একটা অডিট করুক এবং তার ভিত্তিতে রেকমেন্ডেশন দিক। অনেক ধন্যবাদ দলদি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তীর্থঙ্কর, ধন্যবাদ বৈশানর, শতরূপা এবং সুভাষিস দা। আপাতত এখানেই শেষ করছি। শুধু আমাদের, যেটা দোলনদিও বললেন, যে আমাদের মাথায় রাখতে হবে যে কর্মক্ষেত্রে সুরক্ষার যে বেসিক মৌলিক যে জায়গাটা, মৌলিক চাহিদার যে জায়গাটা, মৌলিক প্রয়োজনের যে জায়গাটা, সেটা যেন রাজনৈতিক তরজায় পেছনের সারিতে চলে না যায় এবং সেখানে দাঁড়িয়ে একজন ইটভাটার শ্রমিক থেকে শুরু করে একজন কর্পোরেট জগতে কাজ করা মহিলা, তাদের প্রত্যেকের জন্য এটা সুনিশ্চিত করার দায় কিন্তু রাষ্ট্রের। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।